আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে এসেছি। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2, সেই অধ্যায়টার নাম তো আমরা জানি, তাই না? সো চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুবই তথ্যবহুল একটা অধ্যায়, এবং এই অধ্যায়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই অধ্যায় থেকে ইন্টারমিডিয়েট আইসিটিতে মানে এইচএসসি আইসিটিতে যে পরিমাণ প্রশ্ন পড়ে ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ সেটা অ্যাডমিশনে, এবং ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ সেটা জব সেক্টরের জন্য। এবং এই অধ্যায়ে দুটি অংশ আছে, একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ যোগাযোগের পদ্ধতি, এবং একটা হচ্ছে নেটওয়ার্কিং। হ্যাঁ, তো আমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, তারপরে পরবর্তীতে আমরা নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। নেটওয়ার্কিং এর ধাপগুলো আবার প্রকারভেদগুলো করব, টপোলজি নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের ক্লাসটুকু হচ্ছে শুধুমাত্র কমিউনিকেশন সিস্টেমের অংশটুকু নিয়ে। তো কমিউনিকেশন সিস্টেমের আমরা জানি মৌলিক 5টি ধাপ রয়েছে। একটি হচ্ছে সোর্স, একটি সেন্ডার, একটি মিডিয়াম, একটি রিসিভার এবং একটি ডেস্টিনেশন। এই 5টি মৌলিক ধাপ রয়েছে। এই 5টি মৌলিক ধাপের কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা কিন্তু কমিউনিকেশনের ধাপগুলো সুসম্পন্ন করতে পারবো না। যে কোনো একটি অংশ না থাকলেই কিন্তু কমিউনিকেশন করা যাবে না। যেমন সোর্স হিসাবে এখানে আমি একজন ব্যক্তি এবং ডেস্টিনেশন হিসেবে আরো একজন ব্যক্তিকে এখানে উল্লেখ করেছি, কিন্তু সোর্স এবং ডেস্টিনেশন আসলে ব্যক্তিকে উল্লেখ করলেও এখানে আমরা উদাহরণ হিসাবে এটা ব্যবহার করেছি। কিন্তু সোর্স হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি, মাইক্রোফোন। যেমন একটি মাইক্রোফোন সোর্স হিসেবে ব্যবহার হয়ে থাকে, ইনপুট ডিভাইস হিসেবে, যাকে আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। এবং এদিকে রিসিভার হিসেবে মানে ডেস্টিনেশন হিসেবে আমরা হচ্ছে একটি স্পিকারকে ধরতে পারি। কাকে ধরতে পারি? স্পিকারকে। স্পিকার। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে মাইক্রোফোন হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস এবং স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। এরা কিন্তু উৎস এবং গন্তব্য হিসেবে ব্যবহার করা হতে পারে। অর্থাৎ যে ব্যক্তি ডেটা পাঠাবে সে মাইক্রোফোনটি ব্যবহার করবে সোর্স হিসেবে, এবং যে ব্যক্তি তথ্যটা গ্রহণ করবে সে স্পিকারটা দিয়ে তথ্যটি গ্রহণ করবে। ঠিক আছে? এছাড়াও আমরা আরো কিছু উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা ক্যামেরাকে সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ডেস্টিনেশন হিসেবে আমরা স্পিকারের ছাড়াও, আমরা যে স্পিকার আলোচনা করলাম এই স্পিকার ছাড়াও আমরা হচ্ছে কম্পিউটার বা অন্য কোনো কিছুকে গন্তব্য হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো যাই হোক, এটা পরের বিষয়। আমরা কম্পিউটারকে এখানে আপাতত বিবেচনা করব না, কারণ আমরা এখানে সেন্ডার এবং রিসিভার হিসেবে দুটি কম্পিউটারের চিত্র এখানে এঁকেছি। অর্থাৎ মাইক্রোফোনের মাধ্যমে আমরা কম্পিউটারের দ্বারা তথ্যটা আমার ডেস্টিনেশনের কাছে পৌঁছাতে চাচ্ছি। তো যাকে পৌঁছাবো তারও তো ডিভাইস থাকা লাগবে, তারও তো কম্পিউটার বা মোবাইল ফোন থাকা লাগবে। এটা যে কম্পিউটারই হবে এরকম না, সেটা মোবাইল ফোনও হতে পারে, এটা মোবাইল ফোনও বা টেলিফোনও হতে পারে, অর্থাৎ এই অংশগুলো আমরা কোনোটাই বাদ দিতে পারবো না, কারণ যে পাঠাবে তারও ডিভাইস লাগবে, যে রিসিভ করবে তারও ডিভাইস লাগবে। এবং উৎস এবং গন্তব্যের এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ডেটা কমিউনিকেশন করাটাকেই মূলত আসলে কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। তো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ দেখছি, অর্থাৎ সোর্স, সেন্ডার, রিসিভার এবং ডেস্টিনেশনের মাঝে একটি অংশ রয়েছে যাকে বলা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে? মিডিয়াম বা মাধ্যম। সো মিডিয়াম বা মাধ্যম মূলত দুই ধরনের, একটা হচ্ছে ওয়্যার, একটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যার মানে তার মাধ্যম, আর ওয়্যারলেস মানে তার বিহীন মাধ্যম। তো তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত শিখব। মূলত আজকের ক্লাসটুকু আমাদের ইন্টারমিডিয়েট আইসিটির অর্থাৎ এইচএসসি আইসিটির চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেমের মিডিয়াম বা মাধ্যম সম্পর্কিত। সো মিডিয়াম বা মাধ্যম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এখন করব। সো প্লিজ আমরা এই যে দেখতে পাচ্ছি মিডিয়াম মাধ্যম নিয়ে বিস্তারিত আলোচনা। মূলত এমন কোনো ছক বোর্ড বই বা অন্যান্য বইগুলোতে বা গাইডগুলোতে দেওয়া নাই, তবে এখানে একটা সুন্দর একটা ছকের মাধ্যমে তোমাদেরকে আজকে সবকিছু সুস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম বা মাধ্যম মূলত দুই ধরনের, একটি হচ্ছে ওয়্যার, একটি ওয়্যারলেস। তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম। তার মাধ্যম পর্যায়ক্রমিকভাবে 3 প্রকার দেওয়া আছে, কোএক্সিয়াল, ঠিক আছে,
এখানে কোএক্সিয়াল দেখতে পাচ্ছি, টুইস্টেড পেয়ার কেবল দেখতে পাচ্ছি, ফাইবার অপটিক্যাল কেবল দেখতে পাচ্ছি। তো এই তিনটি তার মাধ্যম ব্যতীত ইন্টারমিডিয়েট আইসিটি অর্থাৎ এইচএসসি আইসিটি পৃষ্ঠা নাম্বার 46 এ আরেকটি তার মাধ্যম নিয়ে আলোচনা করা হয়েছে, টেলিফোন কেবল। তো টেলিফোন কেবলটা বর্তমানে সচরাচর ব্যবহার করা হচ্ছে না, বর্তমানে এই তিন ধরনেরই কেবল ব্যবহার করা হয়, তাই এটির আমি বিস্তারিত বর্ণনা দিব। এবং টেলিফোন কেবল নিয়ে এই পর্যন্ত বোর্ড কোশ্চিনে সেরকম কোনো আলোচনা হয়নি। তারপরে আমরা আলোচনা করব তারবিহীন মাধ্যম নিয়ে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং পর্যায়ক্রমিকভাবে ইনফ্রারেড নিয়ে আলোচনা করব। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড নিয়ে আলোচনা করব। তো আমরা তার মাধ্যম তাহলে তিন প্রকার এবং তারবিহীন মাধ্যম তিন প্রকার আলোচনা করব। আমরা আর সময় ক্ষেপণ না করে সরাসরি আলোচনায় চলে যাই। তো আলোচনায় আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি তার মাধ্যমের সর্বপ্রথম যে আলোচনাটুকু আসছে সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল নিয়ে। কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল শব্দটা আসলে কোথা থেকে এসেছে? এক্সিস অর্থাৎ অক্ষ, আমরা এক্স অক্ষ বা অয় অক্ষকে বুঝে থাকি। মূলত একটি অক্ষের মতন ব্যবধান রেখে আরেকটি অক্ষের উপ অক্ষের যদি বিন্যাস ঘটে থাকে তাহলে সেটাকে মূলত কোএক্সিয়াল বলা হয়। কোএক্সিস মানে উপ অক্ষ। তো আমরা এখানে একটা তারের ফরম্যাট দেখাতে চেয়েছি। আসলে তারগুলো তো আমরা একটা অংশের পরে একটা অংশ লেয়ার থাকে। তো আমরা এখানে যে অংশটুকু দেখছি সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের এরকম 1 2 3 4 5 5টি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে? 5টি অংশ। একটি হচ্ছে তামা, একটি হচ্ছে ইনসুলেটর, একটি হচ্ছে মেটালিক ফয়েল, একটি হচ্ছে জাল বা সিল এবং একটি হচ্ছে রাবারের জ্যাকেট। তাহলে এই 5টি অংশের সমন্বয়ে মূলত এই কোএক্সিয়াল কেবলটি গঠিত হয়। এটা নিয়ে বিস্তারিত বর্ণনা অন্যান্য বইগুলোতে নাই, তবে বোর্ড কোশ্চিনের ধারা মোতাবেক যদি আমরা ভালো মতন জানতে চাই তাহলে আমাদেরকে এই 5টি অংশকে ভালো মতন জানতে হবে। মূলত আমরা আমাদের বিভিন্ন বাসা বাড়িতে বা প্রতিষ্ঠানে কেবল টিভি নেটওয়ার্কিং বা কেবল টিভি ব্যবহার করে থাকি। কেবল টিভি যেটা ব্যবহার করা হয় মূলত আমরা জানি যে কেবল টিভি ডিশ কানেকশনটাকে মূলত কেবল টিভি বলা হয়। তো কেবল টিভির যে ধরনের তারগুলো ব্যবহার করা হয় সে ধরনের তারগুলোকেই মূলত কোএক্সিয়াল কেবল বলা হয়। কি বলা হয়? কোএক্সিয়াল কেবল। এবং সেই কোএক্সিয়াল কেবলের সবার ভেতরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় তামা। কি বলা হয়? কপার বা তামা। সেই তামার অংশটুকুকে ঘিরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ বা অপরিবাহী অংশ। আমরা কেউ কখনো ডিসকানেকশন দিতে দেখেছি কিনা আমি জানি না, বাট ডিসকানেকশনের ক্ষেত্রে দেখা গেছে কি সেই তামার তার, একটা মোটা তামার তার থাকে এবং সেই অংশটুকুকে ঘিরে সাদা একটা অপরিবাহী অংশ থাকে যাকে আমরা ইনসুলেটর বলতে পারি। ঠিক আছে? এবং তাকে সেই ইনসুলেটরে সেই অংশটুকুকে ঘিরে যেটা থাকে সেটাকে বলা হয় মেটালিক ফয়েল। মেটালিক ফয়েল যে খাবার প্রিজারভেশনের জন্য যেটা ব্যবহার করা হয়, এক ধরনের চকচকে সিলভার কালারের অ্যালুমিনিয়ামের এক ধরনের পেপার ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় মেটালিক ফয়েল। এবং তাকে ব্যালেন্স করার জন্য, তাকে মুড়িয়ে রাখার জন্য তামার জাল বা সিল্ট, সেটাও অ্যালুমিনিয়ামের মতনই দেখতে অনেকটা, সেই জাল বা সিলটা সেই ফয়েলটাকে চারিদিকে মুড়িয়ে রাখা হয়। এবং সর্বশেষে যে স্তরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাবারের জ্যাকেট, যেটা আমরা বাইরে থেকে দৃশ্যমান বাইরে থেকে দেখতে পারি। সেটা হচ্ছে কালো রঙের একটা রাবারের জ্যাকেট দিয়ে পুরো তারের ভিতরের লেয়ারগুলোকে নিরাপত্তা প্রদান করা হয়। সো কোএক্সিয়াল কেবল এর এই মোট 5টি লেয়ার রয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আমি আলোচনা করি যেটা তোমাদের জানার প্রয়োজন। এই যে এখানে জাল বা সিল্ড এবং মেটালিক ফয়েল বললাম না, এই জাল বা সিল বা মেটালিক ফয়েলকে একত্রে বলা হয় আউটার কন্ডাক্টর। আউটার কন্ডাক্টর। এখন প্রশ্ন হতে পারে যে আউটার কন্ডাক্টরের কাজ কি? ঠিক আছে, আউটার কন্ডাক্টরের কাজ কি? আউটার কন্ডাক্টরের কাজ হচ্ছে সেটা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় প্রভাব থেকে, একটি তারের প্রভাব থেকে অপর তারের প্রভাব সে মুক্ত রাখে। অর্থাৎ পাশাপাশি যদি দুইটি তার থাকে, আমরা যদি একটু ব্যালেন্স করার চেষ্টা করি, পাশাপাশি যদি দুইটি তার থাকে একটি অপরটিকে প্রভাবিত করতে পারে, একটি অপরটিকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে। এই প্রভাবিত যেন না করতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এই জন্য এই দুইটি লেয়ার মূলত ব্যবহার করা হয়, একটি যেন একটিকে প্রভাবিত না করতে পারে। অর্থাৎ এই লেয়ারগুলো থাকলে আমরা এই যে এখানে যে তার মাধ্যম বা তারবিহীন মাধ্যমগুলো আলোচনা করছি এর মধ্যে ফাইবার অপটিক্যাল কেবল এবং ইনফ্রারেড ব্যতীত, মানে এই দুটি মূলত
ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ট্রান্সমিট করে না। বাকি যে 4 ধরনের মিডিয়াম আমরা ইউজ করি, এরা কিন্তু পরিবহনের জন্য তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। তো পাশাপাশি দুটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করলে একটি অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় ক্রসটক। সেই ক্রসটকটুকু যেন না হয়, এই জন্য কোএক্সিয়াল কেবলে এই আউটার কন্ডাক্টর ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছি যে আউটার কন্ডাক্টর আসলে কি। তো আমরা এই কোএক্সিয়াল কেবলের যে লেয়ারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। কোএক্সিয়াল কেবলের সর্বমোট 2টি প্রকারভেদ রয়েছে। একটি হচ্ছে থিন নেট, থিন মানে পাতলা, আর একটি থিক নেট, থিক মানে পুরু অর্থাৎ মোটা বোঝানো হচ্ছে। যদি কোনো কোএক্সিয়াল কেবলের এই যে তামার কথা বলছি আমরা, তামার ব্যাস যদি 0.25 ইঞ্চ হয়, 0.25, তাহলে সেটাকে বলা হয় থিন নেট, খুবই পাতলা সেটা। আর যদি কোনো তামার ব্যাস যদি হয় 0.5 ইঞ্চ, মানে তার থেকে একটু পুরু যদি হয়, তাহলে তাকে বলা হয় থিক নেট। তো থিন নেট এবং থিক নেট, তাদের আসলে মেজারমেন্টেই বোঝা যাচ্ছে কোনটা থিন নেট এবং কোনটা থিক নেট। তো এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করে ফেলি। এই থিন নেটকে বলা হয় 10^2। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই 10^2 বলতে কি বোঝানো হচ্ছে? এখানে যে আমরা 10 বেজের কথা বলছি, এখানে যে 10 বেজ কথা বলছি, এটা দ্বারা মূলত বোঝানো হচ্ছে তার ব্যান্ডউইথ। মানে এই তারের মধ্য দিয়ে যদি একটি ডিভাইস আরেকটি ডিভাইসকে এটা ট্রান্সমিট করে থাকে, তাহলে তার ব্যান্ডউইথ হবে 10 Mbps। কত হবে? 10 Mbps। ঠিক আছে, অর্থাৎ 10 মেগাবিট পার সেকেন্ড। তার মানে সে 1 সেকেন্ডে 10 মেগাবিট পার সেকেন্ড ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর 2 বলতে এখানে কি মিন করেছে, এখানে আমরা একটু জানবো। এখানে 2 বলতে কি মিন করেছে? 2 বলতে মূলত বোঝানো হয়েছে সেটি মূলত যখন ট্রান্সমিট করবে সেটি 200 মিটার। কত মিটার? 200 মিটার। বোর্ড বই সেটা 185ও লেখা আছে, 185 মিটার এটা ট্রান্সমিট করতে পারবে উইথাউট রিপিটার বলতে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে যখন এটা ট্রান্সমিট করবে, তখন ট্রান্সমিশনের সময় একটি অংশ থেকে আরেকটি অংশ কোনো সাহায্য ছাড়াই, কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্য ছাড়াই 185 মিটার বা 200 মিটার ডেটা ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, এটা গেল থিন নেটের ক্ষেত্রে। তো থিক নেটের ক্ষেত্রে কি হবে? থিক নেটের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 10^5। এখন 10^5 বলতে কি মিন করে? 10^5 বলতে এরও ব্যান্ডউইথ, এটারও ব্যান্ডউইথ 10 Mbps। আর 5 বলতে কি মিন করছে? 5 বলতে এখানে আসলে মিন করছে সেটি সর্বমোট 500 মিটার কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্য ছাড়াই এটা ট্রান্সমিট করতে পারে। ওকে, সো প্লিজ খেয়াল করে দেখি। তাহলে কোএক্সিয়াল কেবল 2 ধরনের, একটি হচ্ছে থিন নেট এবং একটি হচ্ছে থিক নেট। থিন নেট এবং থিক নেটের পার্থক্য তাদের মেজারমেন্টে, তাদের ব্যাসে। থিন নেট 200 মিটার ট্রান্সমিট করতে পারে, যেহেতু সে খুবই সরু তাই সে 200 মিটারের বেশি ট্রান্সমিট করতে পারে না। থিক নেট 500 মিটার এটা ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে, সে যেহেতু একটু পুরু, সে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। সো এখন আমরা যে আলোচনাটুকু করলাম সেটা পুরোটুকুই কোএক্সিয়াল নিয়ে। কাকে নিয়ে? কোএক্সিয়াল নিয়ে। এবার আমরা যে আলোচনায় চলে আসবো সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড মানে প্যাঁচানো, আর পেয়ার মানে হচ্ছে জোড়া। আসলে জোড়ায় জোড়ায় তার যদি প্যাঁচানো আকারে থাকে তাহলে তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের, একটা ইউটিপি, একটা এসটিপি। ইউটিপি বলতে কি বোঝানো হয়? ইউটিপি বলতে আনসিল্ড টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ যে টুইস্টেড পেয়ার কেবলের বাইরের আবরণ মানে জ্যাকেট, এই যে আমরা যেমন কোএক্সিয়ালের সবার বাইরে রাবারের জ্যাকেটের কথা বললাম না, যদি এই টুইস্টেড পেয়ার কেবলে সেই জ্যাকেটটুকু না থাকে, শুধু তারগুলোই থাকে, তারগুলো বলতে কি বোঝানো হচ্ছে? 4 জোড়া তার। সর্বমোট কত জোড়া তার? 4 জোড়া তারের কথা বলা হচ্ছে। কত জোড়া? 4 জোড়া। টুইস্টেড পেয়ার কেবলে সর্বমোট 4 জোড়া তার থাকে। ঠিক আছে, যদি কোনো টুইস্টেড পেয়ার কেবলে শুধু 4 জোড়া অর্থাৎ সর্বমোট 8টি তার শুধুমাত্র থাকে, তাহলে তাকে বলা হয় ইউটিপি, আনসিল্ড মানে আবরণহীন। আর যদি 4 জোড়া তারের সাথে সেই তারগুলোকে আরো আবরণ দেওয়ার জন্য, আরো নিরাপত্তা প্রদানের জন্য যদি রাবারের জ্যাকেট থাকে, তাহলে তাকে বলা হয় এসটিপি, সিল্ড টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে,
তো যাই হোক, আমরা সেই 4 জোড়া তারের কম্বিনেশনটা কিরকম হবে। এবং আরেকটা কথা বলে রাখি, টুইস্টেড পেয়ার কেবল কিন্তু আমরা চিনি। কিভাবে চিনি বলতো? সেটা হচ্ছে, আমরা আমাদের বাসায় ব্রডব্যান্ড কানেকশনের জন্য রাউটারের পেছনে একটা তারযুক্ত রঙিন কিছু তার নিয়ে রাউটারের পেছনের অংশটুকুতে সংযোগ স্থাপন করি না? তো ওই যে রাউটারের পেছনে যে ক্লিপ দ্বারা সংযোগ স্থাপন করা হয়, সেই ক্লিপটাকে বলা হয় RJ45 কানেক্টর। সো এই RJ45 কানেক্টরে দেখবা এরকম 4 জোড়া তার, এর মাধ্যমে একটি রাউটারের সাথে ব্রডব্যান্ডের যে লাইনটি এসেছে সেটি কানেকশন দেওয়া হচ্ছে। তো সেই তারটি মূলত টুইস্টেড পেয়ার কেবল হিসেবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, কোএক্সিয়াল এবং টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে মৌলিক পার্থক্য কি? কোএক্সিয়ালে একটি তার থাকে, টুইস্টেড পেয়ার কেবলে কয়টি তার থাকে? 8টি, অর্থাৎ 4 জোড়া। এখন প্রশ্নটা এটাও আসতে পারে যে কোএক্সিয়াল এবং টুইস্টেডের মধ্যে কোনটি বেটার? আমি যদি বলি দুটি উত্তম, দুটি প্রেক্ষাপটে। ধরো তুমি কল্পনা করো যে ঢাকা থেকে রাজশাহীতে তুমি ডেটা পরিবহন করবা, দীর্ঘ একটা দূরত্ব, প্রায় 350 কিলোমিটার। এত দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য তুমি যদি একটি তার ব্যবহার করো, আর এত দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য যদি তুমি 8টি তার ব্যবহার করো, তোমরা একটু ভেবে বলো তো কোনটিতে খরচ বেশি হবে? নিশ্চয়ই টুইস্টেড পেয়ার কেবলে খরচ বেশি হবে, 8টি তার। তাই খরচ বাঁচানোর জন্য, খরচ সাশ্রয় করার জন্য কোএক্সিয়াল ব্যবহার করা উচিত আমাদের। এবং এবং খুব দ্রুত ট্রান্সমিট করা লাগবে। যেমন কম্পিউটার থেকে প্রিন্টার খুবই শর্ট ডিস্টেন্স, প্রিন্টার তো এমনিতেই স্লো প্রিন্ট করে, তাকে আর একটু ফাস্ট করতে চাচ্ছ, তাকে একটু ফাস্ট করার জন্য কি একটি তারের পরিবর্তে যদি 8টি তার থাকে, তাহলে 8টি পথ ব্যবহার করে সে ট্রান্সমিট করতে পারবে ডেটা। তাহলে কি সে আরো দ্রুত সে কাজটি করতে পারবে না? নিশ্চয় আরো দ্রুত কাজটি করতে পারবে। তো সেই জন্য সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় কি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ পেঁচানোযুক্ত 8টি তার, সেটি আরো দ্রুত ট্রান্সমিট করতে পারে। তাহলে দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য কি ব্যবহার করা হয়? কোএক্সিয়াল। কোএক্সিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে কি দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য, এটির কাজ হচ্ছে দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য, দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য। আর টুইস্টেড পেয়ার কেবলের স্পেশালিটি কি? সেটা হচ্ছে অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করার জন্য, অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করার জন্য। সো খেয়াল করে দেখো, এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে যে যদি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে চাই তাহলে কোএক্সিয়াল, আর যদি অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করতে চাই তাহলে কি ব্যবহার করব? টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলের প্রত্যেকটি জোড়ায়, কয়টি জোড়া বলেছি? 4 জোড়া, 8টি। প্রত্যেকটি জোড়ায় কিন্তু একটি কমন কালার আছে, হোয়াইট। ডাব্লিউ মানে হোয়াইট, মানে প্রত্যেক জোড়ায় একটি সাদা তার থাকবে। যদি প্রশ্ন আসে যে টুইস্টেড পেয়ার কেবলের বা কোন কেবলের প্রত্যেকটি জোড়ায় একটি কমন কালার থাকে, বলবা সেটা কি? সাদা। আচ্ছা, আমরা জানি পৃথিবীর মৌলিক রং 3টি, লাল, সবুজ, নীল। তো লাল, সবুজ, নীল মিলে সর্বমোট 3টি জোড়া হলো, এবং অপর জোড়ায় এখানে আমি ওয়াই দ্বারা ইয়েলোকে মিন করেছি। তো আমি যেভাবে কালার কম্বিনেশন ফিক্সড করে দিয়েছি, বিষয়টা যে এমনটাই থাকবে এমনটা না। লালের পরিবর্তে কোথাও গোলাপি, কোথাও খয়েরি থাকতে পারে কিছু কিছু বইয়ে, আবার এখানে ইয়েলোর পরিবর্তে ব্রাউন বা অন্যান্য কালারও থাকতে পারে। তো আসলে কালারটা না, মেনলি তাদের 4টি জোড়াই হচ্ছে তাদের সব থেকে বড় স্পেশালিটি। 4টি জোড়া, সর্বমোট কয়টি জোড়া? 4টি জোড়াই হচ্ছে তাদের সব থেকে বড় স্পেশালিটি। তো খেয়াল করে দেখি টুইস্টেড পেয়ার কেবল, তাহলে টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে এবং প্রত্যেক জোড়ায় সাদা তার থাকে। এখন প্রশ্ন আসে যে প্রত্যেকটা জোড়ায় সাদা কালারের তার কেন আসছে? আমরা যেখানে প্রত্যেকটা জোড়ার কথা বলছি সেখানে সাদা কেন আসছে আসলে? তো খেয়াল করে দেখি আমরা সাদা আসার আসলে মৌলিক কারণটা কি। ঠিক আছে, ধরো মনে করো একটি লাল এবং একটি সবুজ পরিবাহী, তারা দুজন পরিবাহী হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো দুজনের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যাচ্ছে কিনা। তো একটির প্রবাহ অপরটিকে প্রভাবিত করতে পারে, এইটা যেন না প্রভাবিত করতে পারে এই জন্য পরিবাহীর চারিপাশে সাদা রঙের তার দিয়ে সেই পরিবাহীকে মুড়িয়ে দেওয়া হয়। তো দুইটি পরিবাহীর পাশে যদি সাদা রঙের তার দিয়ে অর্থাৎ অপরিবাহীকে মুড়িয়ে দেওয়া হয়, তাহলে একটি অপরটিকে কিন্তু প্রভাবিত করতে পারবে না। কিংবা দুইটা পরিবাহী যদি পেঁচানো থাকে তাহলে একটি অপরটিকে প্রভাবিত করতে পারে না। সো একটি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যাতে অপর ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে প্রভাবিত না করতে পারে, ওই যে আমি একটু আগে বললাম ক্রস টক,
একটা একটাকে প্রভাবিত করলেই তো ক্রস টক। তো এই ক্রস টকটা যেন না হয় এই জন্য প্রত্যেক জোড়া তারে একটি সাদা কালারের কমন কালার অর্থাৎ অপরিবাহী অংশটুকু পেঁচানো থাকে, যাতে একজন অপরজনকে প্রভাবিত করতে না পারে। হ্যাঁ, আশা করি আমরা বিষয়টা বুঝেছি। তো বুঝেছো কিনা আমাকে জানাবা বিষয়টা। তো টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আমরা এখন বিস্তারিত ব্যাখ্যা জানলাম, এবং আমরা এটাও জানলাম যে কোএক্সিয়াল এবং টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে কে বেটার। আসলে কেউ বেটার না। দীর্ঘ দূরত্বের জন্য কোএক্সিয়াল এবং অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করার জন্য আমরা কি ব্যবহার করব? টুইস্টেড পেয়ার কেবল ইউজ করব। এবার আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি, এবং এই আলোচনাটুকু আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো সেই আলোচনাটুকু কি? ফাইবার অপটিক্যাল কেবল। সো ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে আমরা একটু আলোচনা করব। সো ফাইবার অপটিক্যাল কেবলের একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা জানার চেষ্টা করব। সো ফাইবার অপটিক্যাল, ফাইবার মানে কি? তন্তু, কাচের তন্তু, অর্থাৎ কাচের যদি তন্তু দ্বারা কোনো ট্রান্সমিট করা হয় তাহলে তাকে ফাইবার অপটিক্যাল বলা হয়। তবে আমাদের বর্তমানের বাজারে কাচের তন্তু ব্যতীত প্লাস্টিকের তন্তু পাওয়া যায়। তবে যদি সেটি কাচের হয় তাহলে সেটাকে বলা হয় মাল্টি কম্পোনেন্ট ফাইবার। হ্যাঁ, মাল্টি কম্পোনেন্ট মানে কি? একাধিক কম্পোনেন্ট দিয়ে সেটা তৈরি হয়েছে। অনেক বই সেটা দেওয়া নাই, আমি একটু তোমাদের জানার সুবিধার্থে বলে থাকি। সোডা বোরোসিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট, সোডা লাইম সিলিকেট, এই যে সোডিয়াম, বোরন এবং সিলিকন, এই তিনটি উপাদানের সমন্বয়ে যে কাচটি তৈরি হয়, যে কাচের তন্তুটি তৈরি হয়, সেই তন্তুটি অত্যাধিক মাত্রায় স্বচ্ছ। অর্থাৎ এই ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট করার জন্য যে ধরনের কাজ ব্যবহার করা হয় সেটি অতি মাত্রায় স্বচ্ছ হওয়া লাগে, এবং স্বচ্ছতার জন্য তার বলা হয়েছে, মানে এই ধরনের কাচের মধ্য দিয়ে যে পরিমাণ এটা ট্রান্সমিট করতে পারে তার বর্ণনায় বলা আছে 1300 থেকে 1500 ন্যানোমিটার, মানে তার তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। মানে এই ধরনের কাচের মধ্য দিয়ে আলো 1300 থেকে 1500 ন্যানোমিটার দূরত্ব দীর্ঘ অতিক্রম করতে পারে। হ্যাঁ, তো 1300 রয়েছে, 1500 ন্যানোমিটার ধরনেরও কাচ রয়েছে। তাহলে কাচটি অতিরিক্ত মাত্রায় স্বচ্ছ হওয়া লাগবে। আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে ফাইবার নিয়ে আলোচনা করলাম। আমি কি নিয়ে আলোচনা করলাম? ফাইবার নিয়ে। এরপরে আমরা যে আলোচনাটুকু করব সেটা হচ্ছে অপটিক্যাল নিয়ে। অপটিক্যাল মানে আলো, অপটিক্স মানে আলো, মানে কাচের মধ্য দিয়ে আলো যাবে, এইভাবেই কিন্তু ডেটা ট্রান্সমিট হবে। এই বিষয়টা কি মিন করছে আসলে? অপটিক্যাল বা আলো মূলত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে এলইডি, আমরা এলইডি নাম শুনিনি? এলইডি লাইট, লাইট ইমিটিং ডায়োড। একটি হচ্ছে এলইডি এবং আরেকটি হচ্ছে লেজার। হ্যাঁ, সো পূর্বে মূলত অপটিক্যাল অর্থাৎ আলোর জন্য এলইডি ব্যবহার করা হতো, বাট বর্তমানে লেজার ব্যবহার করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে পূর্বে এলইডি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে কেন লেজার ব্যবহার করা হচ্ছে? মূলত আলোর জন্য পূর্বে যে এলইডি ব্যবহার করা হতো, এলইডির আলোটি বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে দিত, তার তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট ছিল না, অর্থাৎ আলোটি ছড়িয়ে যেত, ছড়িয়ে যাওয়ার ভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাওয়ার কারণে সেটি বেশি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারতো না। আর বর্তমানে আমরা যে লেজারটা ব্যবহার করি, লেজারের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সুনির্দিষ্ট, তাই সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। যেমন আমরা আমাদের বাসার এলইডি, সেই এলইডি লাইটগুলো কি খুব বেশি দূরত্ব অতিক্রম করতে পারে? একদমই না। আবার আমরা যে মেলায় বিভিন্ন ধরনের টার্গেট লাইট পাই, কিন্তু ছোটবেলায় জ্বালাইতাম একে ওকে। তো এই যে লেজারগুলো ব্যবহার করি, সেই লেজারগুলো অনেক দূরে যেতে পারে, কারণ কি? তার তরঙ্গ দৈর্ঘ্যটা সুনির্দিষ্ট তাই। সো এই যে আমরা এলইডি এবং লেজারের মধ্যে ব্যবহার করলাম, তো বর্তমানে আমরা কি ব্যবহার করছি? লেজার। লেজারের তরঙ্গ দৈর্ঘ্য ওই একটু আগে বললাম 1300 থেকে 1500 ন্যানোমিটার। মানে লেজারের এই আলোগুলো এই তন্তুর মধ্য দিয়ে, কাচের তন্তুগুলোর মধ্য দিয়ে 1300 থেকে 1500 ন্যানোমিটার দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। বর্তমানে 1500টাই ব্যবহার করা হয় একচেটিয়া ভাবে, কারণ সেটা অনেক দূরে যেতে পারে তাই। সো আমরা ফাইবার অপটিক্যালের মিনিংটা বুঝলাম। এবার আমরা ফাইবার অপটিক্যালের স্ট্রাকচারটা দেখবো। আমরা এটা হচ্ছে পুরো ফাইবার অপটিক্যাল কেবল, এখানে আঁকা আছে ফাইবার অপটিক্যাল কেবল। তো প্লিজ, ফাইবার অপটিক্যাল কেবলের সর্বমোট 3টি অংশ আমি এখানে উল্লেখ করেছি, এর বাইরেও ছোটখাটো কিছু অংশ আছে, বাট মূলত 3টি অংশ। একটি হচ্ছে ভেতরে যে কাচের যে তন্তুটি থাকে তাকে বলা হচ্ছে কোর। ঠিক আছে, কাচের যে তন্তুটা মানে যার মধ্য দিয়ে লেজার যায় তাকেই বলা হচ্ছে কি? কোর। ঠিক আছে, তারপরে কোরের কে চারিপাশ থেকে ঘিরে যে রাখে তাকে বলা হয় ক্ল্যাড বা ক্ল্যাডিং।
মূলত কোরের প্রতিসারাঙ্ক এই ক্ল্যাডের প্রতিসারাঙ্ক থেকে বেশি। ঠিক আছে, মূলত প্রতিসারাঙ্কের পার্থক্যের কারণে এই ফাইবার অপটিক্যাল কেবল একটি অদ্ভুত ঘটনা ঘটে, যেটাকে আমরা ফিজিক্সে জেনে এসেছি, সেটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যদিও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মতন না, বাট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রক্রিয়া অবলম্বন করেই কিন্তু এই লেজারটা ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে সেন্টার থেকে, এই সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে থাকে। আমি এই বিষয়টুকু একটু বোঝানোর চেষ্টা করছি, পুরো বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এখানে তো যে প্রক্রিয়ায় আমি দেখিয়েছি সেটা হচ্ছে কি প্রস্থচ্ছেদ, ফাইবার অপটিক্যাল কেবলের প্রস্থচ্ছেদ। এবার আমি দৈর্ঘ্যচ্ছেদ করে দেখাবো। ঠিক আছে, ধরো আমি এখানে একটি ফাইবার অপটিক্যাল কেবলের কোর রাখলাম, মানে কাচের তন্তু। ঠিক আছে, কাচের তন্তু তো খুবই সূক্ষ্ম হয় এবং ভঙ্গুর হয়। ঠিক আছে, তো ফাইবার অপটিক্যাল কেবলের এটা হচ্ছে কাচের তন্তু, এটা হচ্ছে সেন্ডার এবং এটা হচ্ছে রিসিভার। এই সেন্টার থেকে রিসিভারে আলো যাবে। তো আলো যদি কাচের মধ্য দিয়ে যায়, আমরা তো জানি যদি কাচ যদি স্বচ্ছ হয় তাহলে আলো কি হয়, আলো যেখান থেকে উৎপন্ন হচ্ছে তার বিভেদ তলে, অর্থাৎ যেখানে আপতিত রশ্মির আপতন বিন্দু আপতিত হয়, সেখানে আপতিত হওয়ার পর কি হয়, সেটি প্রতিসরণ হয়, অর্থাৎ ভেদ করে চলে যায়, কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমের দিকে চলে যাবে বা পানি মাধ্যমে চলে যায়, যায় কিনা। কিন্তু যদি এভাবে প্রতিসরণ হয়ে যায় তাহলে কিন্তু তথ্যটা রিসিভার প্রান্ত পর্যন্ত পৌঁছাবে না, কাছ থেকে বের হয়ে যাচ্ছে। তাই ফাইবার অপটিক্যাল কেবল একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটানোর প্রয়োজন পড়ে। এই যে আমরা পুরো বিষয়টা আরেকবার আঁকানো লাগবে। এই যে ফাইবার অপটিক্যাল কেবলের এই অংশটুকু, এখান থেকে সেন্টার থেকে রিসিভার যেন আলোটা বের না হয়ে যেতে পারে, এই জন্য ফাইবার অপটিক্যালের এই যে কোরের চারিপাশে একটা লেয়ার থাকে, যে লেয়ারটার কারণে আলোটা বের হতে পারে না, সেই লেয়ারটাকে বলা হচ্ছে ক্ল্যাড। ঠিক আছে, মূলত প্রতিসারাঙ্কের পার্থক্যের কারণে এটা এরকমটা হয়ে থাকে। এখানে কি দিচ্ছি, ক্ল্যাড। ক্ল্যাড মূলত আলোকে, এই যে আলো যে আমরা যে অংশটুকু সেন্টার থেকে রিসিভার পাঠাবো, ক্ল্যাড কি করে, আলোটাকে প্রতিসরণ হতে দেয় না, মানে প্রতিসরণ হয়ে বের হতে দেয় না, এর মধ্যেই অবস্থান করতে বাধ্য করে। তো এখানে একটা ধাক্কা খেয়ে সে আবার পুনরায় আরেকটা ক্ল্যাডের দিকে যায়, সেখানেও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এইরকম ভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে সে সেন্টার থেকে রিসিভারে তথ্যটি পরিবহন করতে পারে। তাহলে এই কোর এবং ক্ল্যাডের স্পেশালিটিটা কোথায় আমরা আশা করি জানতে পেরেছি। কোর মূলত কাচের তন্তু অংশটুকু, কিন্তু কাচের মধ্য দিয়ে তো মানে আলো প্রতিসরণ হয়ে যায়, প্রতিসরণ যেন না হতে পারে সেই জন্য কি ব্যবহার করা হয়, ক্ল্যাড ব্যবহার করা হয়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলি, এটা আমাদের মানে যে টেক্সট বুকগুলো আছে সেগুলোতে বিস্তারিত কোনো আলোচনা নাই। দেখো, সেন্টার থেকে আলো পাঠাচ্ছি, রিসিভার কিন্তু সে আলোগুলো বুঝতে পারবে না। আসলে রিসিভার কে বলো তো, রিসিভার বলতে আমি যাকে তথ্যটা পাঠাচ্ছি, তার ডিভাইসের ভাষা কি, ডিভাইসের ভাষা কিন্তু মানে ডিজিটাল সিগন্যাল, মানে 0-1 বাইনারি। তো এই সেন্ডার কিন্তু যখন সেন্ডারের মাধ্যম দিয়ে যখন এখানে লাইট সিগন্যাল মানে লেজার পাঠানো হবে, রিসিভার কিন্তু সে লাইট সিগন্যালটাকে রিড করতে পারবে না। তো রিসিভারকে সে লাইট সিগন্যালটা রিড করানো মানে রিসিভারকে পৌঁছানোর আগেই, আলোটা রিসিভারের কাছে পৌঁছানোর আগেই কিন্তু দুইটি প্রক্রিয়া অবলম্বন করা হয়। একটি প্রক্রিয়াকে বলা হয় ফটো ডিটেক্টর। আমি কার কথা বলছি, ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টরের কাজ কি, ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে সে লাইট সিগন্যালটাকে বাইনারি মানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করবে। ঠিক আছে, আচ্ছা। এবার তারপরে একটা হচ্ছে প্রসেসিং ইউনিট। কি বলা হচ্ছে, প্রসেসিং ইউনিটের কাজ কি, সে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফটো ডিটেক্টরের কাজ কি লাইট সিগন্যালটাকে মানে আলোক শক্তিকে সে বিদ্যুৎ শক্তি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে রূপান্তর করবে, এবং প্রসেসিং ইউনিট সেই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে বাইনারি আকারে এই রিসিভারের বোধগম্য হিসেবে উপস্থাপন করার জন্য ভূমিকা পালন করবে। তাহলে এই ফটো ডিটেক্টর এবং প্রসেসিং ইউনিট যদি না থাকে তাহলে ফাইবার অপটিক্যাল কেবলের রিসিভার কিন্তু কোনো সিগন্যাল গ্রহণ করতে পারবে না, সিগন্যাল বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। এই গেল ফাইবার অপটিক্যাল। এবং ফাইবার অপটিক্যাল কেবলের বাইরে যে অংশটুকু থাকে কোর ক্ল্যাডের বাইরেও, সেটাকে কি বলা হয়, জ্যাকেট। আমরা মনে করছি কি ফাইবার অপটিক্যাল কেবল ঠিক এতটুকুই,
বিষয়টা ঠিক এমনটা না। ফাইবার অপটিক্যাল কেবলের একটা কেবল নিয়ে ফাইবার অপটিক্যাল কেবলের এটা ট্রান্সমিট হয় না। ফাইবার অপটিক্যাল কেবল অসংখ্য কেবল একত্রিত করে, কারণ একটা কেবল থাকলে সেটা ভেঙে যাবে। ধরো ফর এক্সাম্পল একটা কলম, সেটাকে আমি ভেঙে দিতে পারবো। বাট অনেকগুলো যদি কলম থাকে, ওই যে আমরা ছোটবেলায় একটি গল্প পড়েছি না, অনেকগুলো যদি বাঁশ মানে কমচি থাকে আসলে সেটাকে কিন্তু ভাঙা যায় না। একটা কমচিকে কিন্তু বাঁকানো যায়, ভাঙাও যায়। অনেকগুলো থাকলে সেগুলো একসাথে কিন্তু বাঁকানো বা ভাঙা যায় না। ঠিক সেম মেথডটা ব্যবহার করা হয় ফাইবার অপটিক্যাল কেবলে। আমরা সাবমেরিন কেবল হিসেবেও ফাইবার অপটিক্যাল কেবলকে জানি। আমাদের কক্সবাজার থেকে, ভারত থেকে কক্সবাজারের সমুদ্র উপকূলে, মানে অর্থাৎ সমুদ্রের ভিতর দিয়ে যে তারটি এসেছে, সাবমেরিন কেবল যেটাকে বলি, সেই সাবমেরিন কেবল হিসেবে ফাইবার অপটিক্যাল ব্যবহার করা হয়েছে। এখন সমুদ্রের স্রোত বা সামুদ্রিক পানির কারণে এই তারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন কি করা হয়, অনেকগুলো কেবলকে একসাথে একত্রিত করা হয় এবং অনেকগুলো তারের মাঝখানে কি করা হয়, অনেকগুলো তারের মাঝখানে একটা ধাতব রড রাখা হয়, যাতে সেটা বাঁকানো না যেন না যায়, কারণ বেঁকে গেলে কিন্তু ভেঙে যাবে, তাহলে ট্রান্সমিশন লস ঘটবে। ও আচ্ছা, এটা একটু বর্ণনা করি। ট্রান্সমিশন লস কি, সেন্ডার থেকে রিসিভারে যে পরিমাণ ডেটা পাঠানো হয় ঠিক সে পরিমাণ ডেটা পৌঁছানোর আগে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটাকে বলা হয় ট্রান্সমিশন লস। তো ফাইবার অপটিক্যাল কেবলে কি হয় যে এই ট্রান্সমিশন লসটুকু যেন না হয় সেজন্য অনেকগুলো ফাইবারকে একত্রিত করে একটা ধাতব রড রাখা হয় এবং তাকে পলিমারের আবরণে ঢেকে নেওয়া হয়, যাতে পানি তার মধ্যে কোনো প্রভাব না রাখতে পারে। আমি বুঝাতে পেরেছি। এবং সে ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে আমরা দেখছি দুইটা ক্লাসিফিকেশন আছে। এখানে ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল মোড এবং মাল্টি মোড। আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে এই যে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে, এই ক্লাসিফিকেশন থেকে বেশ কিছু বোর্ড কোশ্চিন এসেছে। তো ফাইবার অপটিক্যাল কেবলের আমরা যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি, ফাইবার অপটিক্যাল কেবলের এই পুরা ফাইবারের ব্যাস, পুরা ফাইবারটা দেখছি না, পুরা ফাইবারের ব্যাস হচ্ছে 150 মাইক্রন। মাইক্রন মানে মাইক্রোমিটার, ঠিক আছে, 10⁻⁶। তো পুরা ফাইবারের ব্যাস হচ্ছে 150 মাইক্রন। তার মধ্যে এই যে আমরা কোর দেখতে পাচ্ছি না, কোর দেখতে পাচ্ছি তো নাকি, তো এই কোরের ব্যাস, শুধুমাত্র এই কোরের ব্যাসটুকু, এই যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি কোরটুকু, এই কোরের ব্যাসটুকু হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার, শুধুমাত্র কোরের টুকু। তো কখনো যদি ফাইবার অপটিক্যাল কেবলের কোরের ব্যাস যদি হয় 8 থেকে 12 মাইক্রোমিটার, তাহলে তাকে বলা হয় সিঙ্গেল মোড। আর কখনো যদি কোনো কোরের ব্যাস হয় 50 থেকে 100 মাইক্রোমিটার, তাহলে তাকে বলা হয় মাল্টি মোড। এর অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে মাঝের অংশটুকু কি হলো। আসলে টেকনোলজি, ধরো ফর এক্সাম্পল কেউ একটা ফাইবার তৈরি করেছে 8 থেকে 12, তাকে যে পরবর্তী ফাইবার তৈরি করার ক্ষেত্রে 12 থেকে 100 তৈরি করতে হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নাই, যত সেটা আপডেট করা যায়, ঠিক আছে। তো আসলে টেকনোলজি সেক্টরে কোনো মানটা কিন্তু সেরকম ভাবে মেনটেন করে নির্ধারণ করা হয় না। তো এই ফাইবার অপটিক্যাল কেবলে সিঙ্গেল মোড রয়েছে, মাল্টি মোড রয়েছে, এদের কিছু পার্থক্য রয়েছে। আমি একটা চিত্রের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করি। এই যে সিঙ্গেল মোডের কথা বলছি না, সিঙ্গেল মোডের ব্যাস তো মাত্র 8 থেকে 12, তার মানে সেটা খুবই সরু হবে, সে ব্যাসটা খুবই সরু হবে। আর মাল্টি মোড 50 থেকে 100, সেটা একটু কি হবে, একটু সেই ফাইবারের ব্যাসটা একটু মোটা হবে। সো সরু অংশ দিয়ে, যেহেতু অংশটুকু খুবই সরু পাতলা অংশ, তাহলে তার মধ্য দিয়ে কিন্তু সিগন্যাল যখন ট্রান্সমিট হবে, একটা সিগন্যালের বেশি ট্রান্সমিট হওয়া সম্ভব না। আর যে অংশটুকু একটু বেশি মোটা, যার ব্যাসটা একটু বেশি আছে, সেখান দিয়ে কিন্তু একটা সিগন্যালের পাশাপাশি একাধিক সিগন্যালও ট্রান্সমিট করা সম্ভব। তো যেখানে একটি সিগন্যাল যায় তাকে সিঙ্গেল মোড, এবং যেখানে একাধিক সিগন্যাল যায় তাকে কি বলা হয়, মাল্টি মোড। এবং একটা দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করে দিই, যেটা খ নাম্বারের ব্যাখ্যার জন্য প্রয়োজন হতে পারে। মনে করো কোনো একটা রাস্তায় একটি গাড়ি যাচ্ছে, তাহলে কি হাই স্পিড হবে না? হাই স্পিড হলে অনেক দূর যাইতে পারবে না, পারবে তো। তো সিঙ্গেল মোডে একটি মাত্র সিগন্যাল যায়, তাই সে খুবই হাই স্পিডে অনেক দূর যাইতে পারে। তো মাল্টি মোডে একাধিক সিগন্যাল যায়, একাধিক গাড়ি, ট্রাফিক থাকলে কি খুব বেশি দূর যাওয়া যায়? গতি কি খুব বেশি দেওয়া যায় না। সো মাল্টি মোডের যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু গতি বেশি দেওয়া যায় না, অত্যাধিক গতি দেওয়া যায় না, ঠিক আছে, এবং সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য জেনে নিলাম। সে দ্রুত গতিতে যেতে পারে, সে দ্রুত গতিতে যেতে পারে না ধীর গতির। সে অনেক দূর অতিক্রম করতে পারে, দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে, সে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে না। কিসের জন্য?
শুধু এই যে কোরের ব্যাস অনুযায়ী, কোরের ব্যাসের কারণে। ঠিক আছে, সো প্লিজ আমরা এখানে যে আলোচনা করলাম সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে। কি নিয়ে? ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে। সো আমাদের তার মাধ্যমের মধ্যে কোএক্সিয়াল নিয়ে আলোচনা হলো, টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা হলো, ফাইবার অপটিক্যাল নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তারবিহীন নিয়ে আলোচনা করব, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। ঠিক আছে, তার মাধ্যম নিয়ে আমরা আশা করি বিস্তারিত জানতে পেরেছি। এখন আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেম বা নেটওয়ার্কিং এর মিডিয়ামের তারবিহীন অংশ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? তারবিহীন অংশ নিয়ে আলোচনা করব। সো তারবিহীন অংশ মূলত তিনটি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। সো রেডিও ওয়েভ আবার দুই প্রকার, একটি হচ্ছে আয়নোস্ফিয়ার, মানে দুই প্রকারের রেডিও ওয়েভ ট্রান্সমিট হয়ে থাকে, আয়নোস্ফিয়ার এবং এলওএস। মাইক্রোওয়েভ আবার দুই ভাবে ট্রান্সমিট হয়ে থাকে, টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। ইনফ্রারেড আবার দুই ভাবে ট্রান্সমিট হয়ে থাকে, পয়েন্ট টু পয়েন্ট এবং ব্রডকাস্ট। তো আমরা এই তিনটি নিয়ে আলোচনা করব। সো আমি ফার্স্টে কিন্তু ইনফ্রারেড নিয়ে একটু আলোচনা করে দিতে চাই। হ্যাঁ, ইনফ্রারেড শব্দটা আমাদের সাথে পরিচিত, মূলত দৃশ্যমান আলোর বাইরের অংশটুকুকে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড এটাকে আমরা চিনি, আমাদের টেলিভিশন বা বিভিন্ন রিমোট থেকে যে ধরনের আলো বের হয়ে থাকে সেই ধরনের আলোগুলোকে মূলত ইনফ্রারেড বলা হয়। এগুলো সাধারণ চোখে দেখা যায় না, আমরা যদি ফোনের ক্যামেরা অন করে যদি রিমোটের বাটনগুলো প্রেস করি তাহলে কিন্তু সেই আলোগুলো ক্যামেরা দেখতে পায়, বাট আমরা দেখতে পাই না। মানে কোনো একটি রিমোট মানে নষ্ট হয়েছে কি হয়নি সেটা কিন্তু ওই ক্যামেরা অন করে রিমোটটা প্রেস করলেই কিন্তু বোঝা যাবে। তোমরা কেউ কখন এটা করেছো কিনা আমি জানি না, বাট ওই ফোনের ক্যামেরা অন করার পর রিমোটটা ক্যামেরার দিকে যদি আমরা প্রেস করি, যদি লাইট সিগন্যাল আসে তাহলে বুঝতে হবে সেটা ইনফ্রারেড। সেই আলোটাকে কি বলা হয়? ইনফ্রারেড। ইনফ্রারেড দুইভাবে ট্রান্সমিট হয়ে থাকে, মানে ইনফ্রারেডের প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট কি ধরনের বলা হচ্ছে? ধরো তোমার কিছু ধরনের টিভি আছে না, যে মানে রিমোটটা হচ্ছে ট্রান্সমিটার আর টিভিটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার এবং রিসিভার যদি একই ডিরেকশনে মানে একই লাইনে না রাখা হয়, পয়েন্ট টু পয়েন্ট যদি না রাখা হয়, তাহলে কিন্তু কিছু কিছু টিভিতে বা কিছু কিছু ডিভাইসে কাজ করে না। তো টিভি এদিকে তুমি উল্টো দিকে প্রেস করছো, কাজ করার কিন্তু কথা না। ঠিক আছে, যদি এভাবে পয়েন্ট টু পয়েন্টই কাজ করাইতে হয় তাহলে সেইগুলো ইনফ্রারেডকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড। আর যদি এমন হয়, বর্তমানে কিছু টিভি এসেছে যে টিভি ডিরেকশনে কাজ করতে হবে এমনটা না, তুমি ডানে বামে ইভেন পাশের রুম থেকেও তুমি ডিরেকশন দিতে পারো। ঠিক আছে, পাশের রুম থেকে যদি তুমি প্রেস করো তাও কিন্তু সিগন্যাল ট্রান্সমিট হতে পারে। তো সেই ধরনের ইনফ্রারেডকে বলা হয় ব্রডকাস্ট। ব্রডকাস্টের একটা উদাহরণ বলা যেতে পারে ইউভিএ। ইউভিএ সম্পর্কে আমরা কি জানি? ইউভিএ, ইউভিএ মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকল। আনম্যান্ড এরিয়াল ভেহিকল, ঠিক আছে, এটা চ্যাপ্টার 1 এ আছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকল বলতে কি বোঝানো হচ্ছে? মনুষ্যবিহীন যান, যাকে আমরা ড্রোন বলি। কি বলি? ড্রোন। সো ড্রোনের ক্ষেত্রে কি হয়? আমরা কোনো ড্রোন উড়ানোর ক্ষেত্রে ডানে বামে যখন ড্রোন উড়াই, তো আমরা ড্রোন যেদিকে যাই সেদিকে কি আমাদেরকে রিমোটের ডিরেকশন নিয়ে যেতে হয়? না, রিমোটের জায়গায় থাকে, ড্রোনকে সেই রিমোটের এরিয়ার মধ্যে থাকতে হয়। ড্রোনটা যদি তার এই রিমোটের কাভারেজ এরিয়ার মধ্যে থাকে তাহলে সে যে ডিরেকশন দিবে সেটাই ফলো করবে, যে কমান্ড দিবে সেটাই সে ফলো করবে। সেই ধরনের মানে সেই রিমোটের, ড্রোনের রিমোট থেকেও কিন্তু ইনফ্রারেড সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। তো সেটাকে কি বলা হচ্ছে? ব্রডকাস্ট। কি বলা হচ্ছে? ব্রডকাস্ট ইনফ্রারেড। আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা রেডিও এবং মাইক্রোওয়েভের আলোচনায় যাব, বাট রেডিও এবং মাইক্রোওয়েভের আলোচনাতে আমরা যেটা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করব, সেটা রেডিও এবং মাইক্রোওয়েভ একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করব। ওকে, সো প্লিজ এখানে আমরা রেডিও এবং মাইক্রোওয়েভ দেখছি। রেডিও এবং মাইক্রোওয়েভের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে কিছু বৈশিষ্ট্য লেখা আছে। সো বৈশিষ্ট্য আমরা একটু পরে জানবো, আমরা চিত্র দিয়ে সেই বিষয়টাকে একটু জানার চেষ্টা করব। সো প্লিজ আমি এখানে একটা ভূমি সদৃশ্য কোনো অংশ আঁকলাম, এখানেও ভূমি সদৃশ্য কোনো অংশ আঁকলাম। ঠিক আছে, আমরা জানি ভূমির ওপরে আমরা কিছু কিছু আমাদের চারিপাশে কিছু টাওয়ার দেখি। এটা হচ্ছে সমতল ভূমি হতে পারে, এটা হচ্ছে পাহাড় হতে পারে, যাই হোক না কেন, যদি কোনো ভূমি থেকে আমরা আশেপাশে কিছু টাওয়ার দেখতে পাই, একদম ভূমি থেকে এরকম ভাবে সরু হয়ে, একদম ভূমি থেকে সরু হয়ে উঠে গেছে টাওয়ারগুলো। এরকম কিছু কিছু টাওয়ার আমরা দেখতে পাই, ভূমি থেকে সরু হয়ে টাওয়ারগুলো উঠে গেছে, এবং সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুই সাইডে তার দিয়ে সাপোর্ট দেওয়া হয়,
যাতে সেটা মানে প্রতিকূল আবহাওয়ায় যেন ভেঙে না পড়ে। হ্যাঁ, বেশ কয়েকটা সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে, এই এক ধরনের টাওয়ার আমরা দেখি। আর আরেক ধরনের টাওয়ার আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, সেটা হচ্ছে ধরো কোন একটি স্থাপনা, একতলা বাসা হতে পারে, দোতলা হতে পারে, তিনতলা হতে পারে, কোন একটা স্থাপনার উপরে মানে কোন একটা বিল্ডিং এর উপরে, ঠিক আছে, কোন একটা বিল্ডিং এর উপরে টাওয়ার স্থাপন করা হয়েছে। হ্যাঁ, কোন একটি বিল্ডিং এর উপরে টাওয়ার স্থাপন করা হয়েছে, এরকম এক ধরনের টাওয়ার দেখতে পাই। তো এই দুই ধরনের টাওয়ার আমরা দেখতে পাই, কিন্তু আমাদের কখনো প্রশ্ন আসেনি কেন এটা ভূমি থেকে স্থাপন করা হলো, কেন এটা কোনো স্থাপনার অর্থাৎ কোনো বিল্ডিং এর উপর স্থাপন করা হলো। এটার বেশ কিছু কারণ রয়েছে। মূলত যেগুলো ভূমি থেকে স্থাপন করা হয় সেগুলোকে রেডিওয়েভ বলা হয়, এবং যেগুলো কোনো স্থাপনার উপর স্থাপিত হয় সেগুলোকে বলা হয় মাইক্রোওয়েভ। একটা রেডিওওয়েভ, একটা মাইক্রোওয়েভ। রেডিওওয়েভের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে, সেটি বাধা অতিক্রম করতে পারে, ঠিক আছে, এবং এর ফ্রিকোয়েন্সি, এখান থেকে যে ধরনের ফ্রিকোয়েন্সি গুলো ট্রান্সমিট হয় সেগুলো হাই অ্যালার্ম ফ্রিকোয়েন্সি, মানে সেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মাইক্রোওয়েভের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না, বাধা অতিক্রম করতে পারে না, এবং সেটা টলারেট লেভেলের ফ্রিকোয়েন্সি, মানে সেটাও ক্ষতিকর বাট টলারেট করার মতন। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলোর উপরেই মূলত এই কাঠামোটা নির্ভর করে। আসলে আমরা যেগুলো ভূমি থেকে স্থাপন করি সেগুলোকে রেডিও ওয়েভ টাওয়ার বলা হয়। এই টাওয়ারগুলো রেডিও সিগন্যাল ট্রান্সমিট করে থাকে। রেডিও টাওয়ারগুলো আমরা কিন্তু খুব বেশি দেখতে পাই না। ধরো কোনো একটি পৌরসভায় বা কোনো একটা জেলা শহরে একটাই আছে হয়তো, বা আরেকটা হয়তো বা পাশের ইউনিয়ন বা পাশের পৌরসভা বা পাশের উপজেলা বা পাশের জেলায় আছে। কারণ কি, এই টাওয়ারগুলো অনেক দূরত্ব অতিক্রম করতে পারে। যেমন সমুদ্রে নাবিকরা কিন্তু রেডিও সিগন্যাল ব্যবহার করে। আচ্ছা, সমুদ্রের মধ্যে কি কোনো টাওয়ার স্থাপন করা যায়? কখনো ভেবেছো কি? সমুদ্রের মধ্যে কিন্তু কখনোই কোনো টাওয়ার স্থাপন করা যায় না, কারণ সেটা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। মানে সমুদ্রের উপকূলে যে টাওয়ারগুলো থাকে সেগুলো দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের একদম যেটা কলাতলি যে পয়েন্টটা, সেখানে দেখবে একটা বড় একটা লম্বা টাওয়ার আছে। তার মানে কি, সে টাওয়ারটা সমুদ্রের উপকূলের কিছু এরিয়া কাভার দিতে পারে, রেডিও সিগন্যাল সে পাঠাতে পারে, নাবিকদেরকে বলতে পারে যে এখন প্রতিকূল আবহাওয়া, আপনারা চলে আসেন। ঠিক আছে, সেগুলো দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। হ্যাঁ, সেগুলো এই ধরনের টাওয়ারগুলো যেহেতু সেগুলো হাই অ্যালার্ম ফ্রিকোয়েন্সি, তার মাঝে কোনো অবকাঠামো, কোনো বিল্ডিং, কোনো গাছপালা আসলেও সে বাধাগুলো অতিক্রম করে যেতে পারে। যেহেতু সে বাধাগুলো অতিক্রম করতে পারে, যেহেতু বাধা অতিক্রম করতে পারে, সেগুলো অনেক দূরে দূরে স্থাপন করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং সেটাকে যে অনেক উঁচুতে স্থাপন করতে হবে এমনও কোনো কথা নাই। এবারে খেয়াল করে দেখি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে কি করা হয়, কোনো স্থাপনার উপরে টাওয়ারটা নিয়ে যাওয়া হয়। কোন স্থাপনার উপরে কেন টাওয়ারটা নিয়ে যাব, আমরা একটু ভাবি বিষয়টা, একটু ভেবে বোঝার চেষ্টা মানে বলার চেষ্টা করি। কারণ মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য, সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না, মানে সে বেশি দূর যাইতে পারে না। যেমন আমরা মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দেখি যে ধরো কোনো একটি এলাকায়, ধরো ঢাকা শহর বা রাজশাহী শহরের ধরো দুইটা অংশ আছে, ধরো ফর এক্সাম্পল একটি শহরের একটি থানার মধ্যে 8-10টি টাওয়ার আছে। কারণ কি, একটি টাওয়ার ঠিক যতটুকু সিগন্যাল কাভার দিতে পারে, মানে যতটুকু এরিয়া কাভার দিতে পারে, মানে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে সেই অংশটুকুকে বলা হয় হেক্সাগোনাল সেল। আই রিপিট, আমি সেই অংশটুকুকে কি বলবো, হেক্সাগোনাল সেল। তার মানে একটা টাওয়ার হেক্সাগোনাল এরিয়ার মধ্যে কিছু অংশ কাভার দিতে পারে, তার পাশের অংশটুকু কাভার দেওয়ার জন্য আরেকটি টাওয়ার ব্যবহার করা হয়। তো একটি নির্দিষ্ট অঞ্চলে একাধিক টাওয়ার থাকতে পারে। কেন, আমরা মোবাইলে দেখি, আমরা আমাদের আশেপাশে দেখি না যে একই এলাকায় বাস করি কিন্তু সেখানে একাধিক টাওয়ার আছে। হ্যাঁ, আমরা মনে করি হয়তো একটা গ্রামীণ ফোনের একটা রবির বা একটা এয়ারটেল, বাট এরকম না। মূলত একটি টাওয়ারে একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি টাওয়ার স্থাপন করতে পারে, মানে ট্রান্সমিটার এবং ট্রান্স রিসিভার স্থাপন করতে পারে। ট্রান্সমিটার কোনগুলো, যেগুলো লম্বা পোল আকারে থাকে সেগুলো ট্রান্সমিটার, এবং যেগুলো গোল ডিস্কের মতন থাকে সেগুলোকে ট্রান্স রিসিভার বলা হয়। সো এই ট্রান্সমিটার এবং ট্রান্স রিসিভার এগুলোতে স্থাপন করা হয়ে থাকে। কেন এটা, এবং ঘন ঘন টাওয়ারগুলো কেন থাকে, কারণ সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না, এবং তাকে উঁচুতে স্থাপন করা হয় কারণ এর মাঝে যদি কোনো প্রতিবন্ধকতা চলে আসে, কোনো বিল্ডিং বা গাছপালা, হ্যাঁ, বা কোনো বৈদ্যুতিক মানে অংশ, তাহলে সে বাধা অতিক্রম করতে পারে না। ঠিক আছে,
তো আচ্ছা, তাহলে আপাতত যতটুকু আমরা জানলাম, রেডিও ওয়েভের ক্ষেত্রে কি সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে, সে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না। রেডিও ওয়েভ বাধা অতিক্রম করতে পারে, মাইক্রোওয়েভ বাধা অতিক্রম করতে পারে না। তাহলে আপাতত দৃষ্টিতে তোমার কাছে কোনটা বেটার মনে হচ্ছে? অবভিয়াসলি রেডিও ওয়েভ বৈশিষ্ট্য অনুযায়ী। কিন্তু রেডিও ওয়েভে একটা নয়েজ প্রবলেম আছে, সেটা অতিরিক্ত মাত্রায় ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, তো অতিরিক্ত কম্পাঙ্ক ব্যবহার করা তো একটা নয়েজ প্রবলেম হয়, রেডিওতে একটা শর্শর শব্দ হয় না? হ্যাঁ, এবং সেটা মানব জাতির জন্য কিন্তু ক্ষতিকর। এই জন্য আমরা টেলিকমিউনিকেশন বা মোবাইল কমিউনিকেশনে রেডিও ব্যবহার না করে কি ব্যবহার করি? মাইক্রোওয়েভ ব্যবহার করি। কি ব্যবহার করি? মাইক্রোওয়েভ। কারণ মাইক্রোওয়েভে যখন ডেটা ট্রান্সমিট করা হয় তখন সেটা নয়েজ প্রবলেমটা রিডিউস করেছে এবং সেটা মানব জাতির জন্য অতটুকু ক্ষতিকারক না। সো আশা করি আমরা চিত্রের মাধ্যমে বুঝেছি। এবার যে ক্লাসিফিকেশনটা আছে একটু বোঝানোর চেষ্টা করবো। রেডিও দুইভাবে ট্রান্সমিট হয়ে থাকে, একটা হচ্ছে আয়নোস্ফিয়ার প্যাটার্নে। আয়নোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলে অনেক স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থাকে না? অনেকগুলো স্তর আছে না? এই যে আয়নোস্ফিয়ার, রেডিও ওয়েভের টাওয়ার যখন সিগন্যাল ট্রান্সমিট করে, যে ধরনের তরঙ্গ দৈর্ঘ্য ছাড়ে, সেই তরঙ্গ দৈর্ঘ্য আয়নোস্ফিয়ারে গিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীর দিকে ফেরত আসে। পৃথিবী যেহেতু গোল, পৃথিবীর গোল, ধরো ফর এক্সাম্পল পৃথিবী গোল, এর চারিপাশে বায়ুমণ্ডলের স্তর আছে। তো এখান থেকে কোনো সিগন্যাল ট্রান্সমিট করলে আয়নোস্ফিয়ার থেকে বাধা পেয়ে সে পৃথিবীতেই ফেরত আসে। তো যদি এইভাবে ডেটা ট্রান্সমিট হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার রেডিও ওয়েভ প্যাটার্ন। আর যদি এমন হয় একটি টাওয়ার থেকে একটি টাওয়ারে সরাসরি সংযোগ স্থাপন করা হচ্ছে, ঠিক আছে, খুব স্বল্প দূরত্বে, তাহলে সেটাকে বলা হচ্ছে LOS, লাইন অফ সাইট। এটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট, সরাসরি সংযোগ স্থাপন করছে। সো আশা করি আমি বুঝাতে পেরেছি যে কেন আয়নোস্ফিয়ার, রেডিও ওয়েভ এবং LOS ব্যবহার করা হয়। এবার আসি আমরা মাইক্রোওয়েভে। মাইক্রোওয়েভ দুইভাবে ট্রান্সমিট হয়ে থাকে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, একটা স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল কি? ভূমি সমতল হতে পারে, উত্তরবঙ্গ হতে পারে, দক্ষিণবঙ্গ হতে পারে, অসমতল এলাকা হতে পারে, পাহাড় হতে পারে, সমুদ্র হতে পারে, নদী হতে পারে, হাওর হতে পারে। অর্থাৎ ভূমির কোনো অংশে স্থাপিত দুটি টাওয়ার, ভূমির কোনো অংশে স্থাপিত কোনো টাওয়ারের সাথে যদি অপর কোনো টাওয়ার যদি স্থাপন করে তাহলে সেটাকে টেরেস্ট্রিয়াল বলে। ঠিক আছে, ভূমিতে স্থাপিত কোনো টাওয়ারের সাথে অপর কোনো টাওয়ার যদি সংযোগ স্থাপন করে তাকে বলা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। কিন্তু যদি এরকম হয়, পৃথিবী তো গোল, আমরা আবারও বলছি পৃথিবী কি গোল? তো আমরা জানি আমরা একটা পৃথিবী আঁকার চেষ্টা করছি। আমরা জানি পৃথিবী হালকা একটু চ্যাপ্টা। তো বাংলাদেশ যে অংশ আছে সেখানে ধরো মনে করে একটা টাওয়ার আছে, মাইক্রোওয়েভ টাওয়ার আছে। তো ভূপৃষ্ঠকে ভেদ করে চলে গেলে চিলি কিন্তু পাওয়া যায়, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে চিলির একটা অংশ। তো একটা টাওয়ারের রেঞ্জ তো এত বেশি না। ধরো একটা টাওয়ারের রেঞ্জ সর্বোচ্চ এতটুকু, তাহলে সে পৃথিবীর এই অংশটুকু থেকে এই অংশে সিগন্যাল ট্রান্সমিট করতে পারছে না, সম্ভব না একটি টাওয়ারের দ্বারা। তখন যদি অনেক দীর্ঘ দূরত্বে কোনো ট্রান্সমিট করার প্রয়োজন পড়ে, তখন সেখানে যেটা ব্যবহার করা হয়, আমরা জানি পৃথিবীর উপগ্রহ চাঁদ, ঠিক সেরকম মানুষ কিছু কৃত্রিম উপগ্রহ বানিয়েছে যেগুলোকে স্যাটেলাইট বলা হয়। তখন সিগন্যালগুলো কি হয়, টাওয়ার থেকে স্যাটেলাইটে আসে। স্যাটেলাইটেরও আবার একটা এরিয়া আছে। স্যাটেলাইট যদি সেই টাওয়ারটাকে না পায়, সে পাশের স্যাটেলাইটকে দিয়ে দেয়, সেই স্যাটেলাইট তখন সেই টাওয়ারে সিগন্যালটা পাঠিয়ে দেয়। তো যদি টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন না হয়ে টাওয়ার টু স্যাটেলাইট, দেন স্যাটেলাইট টু টাওয়ারের কমিউনিকেশন হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় স্যাটেলাইট মাইক্রোওয়েভ। কি বলা হয়? স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ঠিক আছে, ধরো বাংলাদেশ থেকে নেপালে তুমি এটা ট্রান্সমিট করবে, মাঝখানে এভারেস্ট চলে আসে, তো সে তো বাধা অতিক্রম করতে পারে না, দীর্ঘ দূরত্ব যাইতে পারে না। তো দীর্ঘ দূরত্ব যেহেতু পারে না, একটা টাওয়ার পাশের টাওয়ারকে দিয়ে পাঠাচ্ছে, কিন্তু এভারেস্টের কাছে গিয়ে বাধা পেয়ে গেল। তখন কি করবে? মাঝখানে যেহেতু এভারেস্ট, তখন টাওয়ার স্যাটেলাইটকে পাঠাবে, স্যাটেলাইট তখন আবার টাওয়ারকে পাঠাবে। তাহলে এইভাবে মাইক্রোওয়েভ ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। তাহলে আমরা যে অংশে ছিলাম, প্লিজ একটু খেয়াল করো, আমরা কিন্তু ছিলাম, এই যে খেয়াল করে দেখো, আমরা কিন্তু মিডিয়ামে ছিলাম। আমরা রেডিও ওয়েভ সম্পর্কে জানলাম, আমরা মাইক্রোওয়েভ সম্পর্কে জানলাম, আমরা ইনফ্রারেড সম্পর্কে পূর্বে আলোচনা করেছি। তবে কিন্তু আমাদের তারবিহীন যে তিনটি রয়েছে সেই তিনটি আলোচনা আমাদের শেষ হলো।
ঠিক আছে। সো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। পরবর্তী দিন আমরা এর বাইরেও যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এরপরে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মেথড এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেননা সেগুলো কমিউনিকেশন সিস্টেমেরই অংশ। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি পর্বে, আরেকটি ক্লাসে। আমরা আরো বিস্তারিত কিছু আলোচনা করব এবং সেটা আমাদের শুধু এইচএসসি লেভেলের জন্য না, আমাদের জব সেক্টর এবং অ্যাডমিশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।